ওকে, আশা করি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ। সো আমরা যে টপিকটা আজকে কভার করবো সেটা লাইফ সাইকেল কস্ট অ্যাসেসমেন্ট। আমরা লাইফ সাইকেল কস্ট অ্যানালাইসিস অ্যাসেসমেন্ট সবই বলা হয়। সো এটার পারপাসটা কি? পারপাসটা হলো টু ইভালুয়েট অল্টারনেট ডিজাইন স্ট্র্যাটেজিস অন ইকোনমিক বেসিস। ওকে, যে আমাদের এখানে এই ফার্স্ট এটা একটু মনে রাখবো, সেটা হলো যে মাল্টিপল অপশন থাকবে, কংক্রিট করব না পেভমেন্ট করব, অ্যাসফল্ট পেভমেন্ট করব, আমরা 2 লেন করব না 4 লেন করব, হ্যাঁ, বা 4 লেন যদি এখন এখন না করে আমি 2 লেন এখন করে 2 লেন পরে করি, 10 বছর পরে করি, তাহলে আমার কি পরিমাণ অপটিমাইজেশন হয়। এই যে জাজমেন্টগুলো, এগুলো কি হচ্ছে, কনসেপ্ট অফ ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স আর ইউজড টু ক্যালকুলেট নেট প্রেজেন্ট ভ্যালু কস্ট অফ ইচ অল্টারনেটিভ। প্রতিটা অল্টারনেটিভ যে অপশনগুলো আছে সেগুলো প্রতিটা সিচুয়েশনালি আমাদের অ্যাডজাস্ট করতে হয়, এবং এটা শুধুমাত্র কনস্ট্রাকশন কস্ট হিসাব করে না, এটা প্রিজার্ভেশন, রিহেবিলিটেশন এন্ড রিকনস্ট্রাকশন, এই সবগুলো জিনিসই তার মধ্যে ইনক্লুডেড থাকবে। ওকে, সো আমরা আমরা কনসেপচুয়ালি বোঝাটা খুবই ইজি। এর মধ্যে আমি জাস্ট তোমাকে শুরু করতেছি যে কিভাবে এই জিনিসগুলো ইনক্লুড করা হয়। ওকে, আচ্ছা, এখন ছোট ছোট কিছু এক্সাম্পল দেখি আমরা। ওকে, এখানে একটা ছোট এক্সাম্পল দেখানো হয়েছে যে আমরা ক্যাশ ফ্লো, কবে কি টাকা লাগতে পারে, তোমাকে বাজার চাইতে হবে না তখন। এখানে যেটা বলা হচ্ছে, একটা রাস্তা তো আমরা তৈরি করতেছি, সেখানে একটা ডিজাইন স্ট্র্যাটেজি এমন ভাবে নেওয়া হয়েছে, এমন একটা প্ল্যান করা হয়েছে যে ইয়ার নাম্বার 14-এ আমি রাস্তা এখন তৈরি করতেছি, বাট 14 নম্বর বছরে গিয়ে আমার 6,50,000 ডলার আমার একটা খরচ থাকবে, দ্যাট ইজ আমার রাস্তাটাকে মেজর একটা রিপেয়ার করবো। ওকে, তো এখন আমার সেটা আসলে বর্তমানে হিসেবে 6,50,000 টাকা আসলে অ্যাকচুয়াল ভ্যালুটা কত। তো আমরা ধরলাম কি ডিসকাউন্টেড অফ 4%। এখন ডিসকাউন্টেডটা হলো ক্রিটিক্যাল, যে ইন্টারেস্ট রেট বলতে পারো, ডিসকাউন্টেড বলতে পারো, এগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আমাদের ন্যাশনালি একটা পলিসি ঠিক করা হয়, এই ডিসকাউন্ট রেট ঠিক করা হয়। তো আমরা যদি ধরি ডিসকাউন্ট রেট হলো 4%, বাংলাদেশের মধ্যে 6% বা 8% ধরি আমরা, এনিওয়ে। তো তখন ফিউচারের যে কোনো খরচ বা আয়, খেয়াল রাখবা এটাকে, ইন ফিউচার যদি কোনো খরচ থাকে বা আয় থাকে, দুইটাই কমে যায়। ইনকাম রিডিউসেস অলসো, এক্সপেন্স রিডিউসেস। সো আমরা কি করব, এই 6,50,000-কে আমরা এই যে চক্রবৃদ্ধি হারের যে একটা আমাদের ইকুয়েশন ছিল, কি সেখানে ইকুয়েশনটা কি, অ্যাকচুয়াল আইটেম আর হলো অ্যাকচুয়াল আইটেম যেটা থাকে 1, আর তার সাথে যেটা ইন্টারেস্ট রেট থাকে সেটার সাথে তারপরে কত নম্বর বছরের চিন্তা করা হচ্ছে সেটা আমাদের দিয়ে পাওয়ার আকারে বসানো হয়, এবং হোল সিস্টেমটাকে আমরা এভাবে ডিভাইড করে দিই। তার মানে ফিউচারের খরচ এটা, সেটাকে বর্তমানে বা প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসা হচ্ছে। তাহলে বর্তমানে দাম হলো 3,75,000 ডলারের মতো। তার মানে কেউ যদি তোমাকে অফার দেয় যে তুমি আমাকে এখন 3,75,000 ডলার দাও, আমি 14 বছর পরে তোমাকে 6,50,000 টাকার এই রিপেয়ারটা করে দিব, দ্যাট মেক্স পারফেক্ট সেন্স, ইকুয়াল, দুটো ইকুয়াল। ওকে, তার মানে বর্তমানে 3,75,000 টাকা বা ডলার, 14 বছর পরে 6,50,000 ডলারের ইকুইভ্যালেন্ট একটা কস্টে আমরা কনভার্ট করতে পারতেছি। সো এইটা হলো আমাদের অঙ্কের বেসিস। ওকে, এরপরে আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে এটা বোঝানোর জন্য যে এর আগেটা ছিল খরচ। আমি যদি আয় চিন্তা করি, যে একটা জিনিস আমাদের 35 বছর পরে আমি বিক্রি করে দিতে পারি, একটা রাস্তা বা মনে করে একটা ব্রিজ বা মনে করে স্ট্রাকচার, আমি সেলফেজ ভ্যালু হিসাব করবো। সেলফেজ ভ্যালু মানে বিক্রি করাটা না, তুমি মনে করো একটা টোল প্লাজা বানাইছো, সেই টোল প্লাজার ইকুইপমেন্ট বা আদার থিংস গুলো, এগুলো কি আমাদের কাজে আসবে না? তো ওই 35 বছর পরে আমাদের প্ল্যানটা হলো, আমি যেসব জিনিসপত্র পাবো সেলভেজ করার পরে, তাতে আমি 500,000 ডলার পাচ্ছি। তো এই 35 বছর পরে 500,000 ডলার মানে কত, এটা বর্তমানের ভ্যালু কত, সেখানে যেটা করা হচ্ছে, সেখানে এই 500,000-কে আগের মতোই জাস্ট 35 দিয়ে ভাগ করা হয়েছে, 35 টু দি পাওয়ার 35 দিয়ে নেওয়া হয়েছে, তারপর ডিভাইড করা হয়েছে। তাতে ইনফ্যাক্ট বলা হচ্ছে এই যে 500,000 ডলার পাওয়া যাচ্ছে, এটা বর্তমানে ইকুইভ্যালেন্সিতে মাত্র
$1,26,000 মতো, ঠিক আছে? দিস ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু। ওকে, সো নেট প্রেজেন্ট ভ্যালু ডিসকাউন্ট রেট বলে কি, আমরা এখানে ডিসকাউন্ট রেট কথাটা আর ইন্টারেস্ট রেট কথাটা একটু পার্থক্য আছে। ডিসকাউন্ট রেট কথাটা মানে হলো ইন্টারেস্ট রেট মাইনাস ইনফ্লেশন রেট। একটা জিনিস, আমি টাকাকে 100 টাকা রাখলাম, 100 টাকা ব্যাংকে রাখার কারণে 110 টাকা হয়ে গেল ইন্টারেস্ট পে। ওকে, বাট তুমি 100 টাকায় যে জিনিস কিনতে পারতা, বাজারের দাম বাড়ার কারণে সে 105 টাকা হয়ে গেছে। তাহলে তোমার এফেক্টিভ বাড়লো কত টাকাটা, এফেক্টিভ ইন্টারেস্ট রেট বাড়লো কত? ইন্টারেস্টের কারণে এফেক্টিভ কত টাকা বেশি পাইলে তুমি? 5 টাকা মাত্র। যেখানে ইন্টারেস্টের কারণে 110 টাকা পাওয়ার কথা, সেখানে তুমি পাচ্ছ 105 টাকা, রাইট? তো তোমার অ্যাকচুয়াল বেনিফিট কত? 5 টাকার বেনিফিট পেয়েছো না তুমি? So that's the effective discount rate. So discount rate equals to interest rate minus inflation rate. Okay, so all things are quite kind. এবং ন্যাশনাল পলিসি ঠিক হয়ে যায়। বাংলাদেশে এখন ইন্টারেস্ট রেট সম্ভবত 10%-এর কাছাকাছি, ইনফ্লেশন রেট অ্যাবাউট 6 to 7%. সো এফেক্টিভ ডিসকাউন্ট রেট বাংলাদেশের জন্য এখন 3%-এর কাছাকাছি। সো এখানে দেখো, এবং এটা এক একটা দেশের জন্য এক একভাবে ভেরি করে। ওকে, আচ্ছা, এখন আমরা রিয়েল সিচুয়েশনের আমরা লাইফ সাইকেল অ্যানালাইসিস দেখব। ওকে, আমাদের এখানে বলা হচ্ছে যে একটা 8 মাইল সেকশন 2 লেন রুরাল হাইওয়ে চিন্তা করা হচ্ছে। এখানে দুইটা অল্টারনেটিভ তৈরি করা হচ্ছে। তো অল্টারনেটিভ 1 বলতেছে যে 3 ইঞ্চ অ্যাসফল্ট নিব আর 4 ইঞ্চ স্টেবিলাইজ বেস কোর্স নিব, এবং এরপরে কিছু রিহ্যাবিলিটেশন লাগবে। আমরা টেবিলে গেলে আমরা ডিটেইল দেখতে পাবো যে কি করা হচ্ছে। আর অল্টারনেটিভ 2 হলো 2 ইঞ্চ অ্যাসফল্ট আর 4 ইঞ্চ বেস কোর্স। সো এই যে জিনিসগুলো, সেই জিনিসগুলো কিভাবে অ্যানালাইজ করা হচ্ছে? দিস ইজ দ্য সিচুয়েশন। 3 ইঞ্চি প্লাস 4 ইঞ্চি, অবভিয়াসলি অ্যাসফল্ট বাড়াই দেওয়া হচ্ছে এখানে, আর এখানে অ্যাসফল্ট কমানো হচ্ছে আর বেস বাড়ানো হচ্ছে। ওকে, সো কোনটা লাইফ ওয়াইজ মানে মোস্ট এফিশিয়েন্ট হবে? আমরা দেখতে পাচ্ছি যে খরচ, একটা ইনিশিয়াল খরচ আছে, প্রতি বছর আমাকে কিছু প্রিজার্ভ করতে হচ্ছে, প্রতি বছর অ্যানুয়ালি এটাকে আমাদের কিছু মেইনটেনেন্স করতে হচ্ছে, রিহ্যাবিলিটেশন মেইনটেনেন্স বলা হচ্ছে। তো রিহ্যাবিলিটেশন করা হচ্ছে প্রতি 15 বছর পরে আর 25 বছর পরে। আর এখানে এই যে সেকেন্ড অপশনটা, যেহেতু অ্যাসফল্ট কম দিচ্ছি, সেখানে রিহ্যাবিলিটেশন লাগতেছে 15, 20 আর 25, 3 বছর পর পর, সরি 3টা টাইম আমরা দিচ্ছি। টোটাল রিকনস্ট্রাকশন ফেজ লাগতেছে কত? ইয়ার 32 তে গিয়ে আমরা রিকনস্ট্রাকশন করতে হবে, আবার এটা ইয়ার 30 তে গিয়ে রিকনস্ট্রাকশন করতে হবে। ওকে, সো এইখানে আমরা এখন করবো কি, এখানে একটু ডিটেইলে যাব। প্রতিটা আমরা কি কি জিনিস দেওয়া আছে আমার কাছে, আমাদের এখানে একটা গ্রাফ থেকে ডাটাগুলো নেওয়া হয়েছে, আমরা জাস্ট ধরে নিচ্ছি ফর নাও। ওকে, ফর নাও আমরা ধরে নিচ্ছি। তো এখানে আমাদের এরকমগুলো আইটেমগুলো চিন্তা করতে হবে। অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 2 থাকবে। এখন বলতে পারো স্যার আমাদের পরীক্ষার সময় কি কি দিয়ে দিবেন? পরীক্ষার সময় ইউ ক্যান এক্সপেক্ট এরকম একটা টেবিল তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ওকে, দিস ইজ সামথিং ইউ ক্যান কনসিডার। তাহলে কি এই টেবিলে কি কি জিনিস থাকতেছে খেয়াল করো। অনেক সময় কিন্তু এখানে আমরা খরচের কথাই বলতেছি, অনেক সময় আয়ের কথাও বলতে পারি। মেট্রো রেল ফর এক্সাম্পল, তার প্রতি বছর আয় হচ্ছে না, সেই আয়টাও কিন্তু আমরা আনতে পারি। জাস্ট ফর নাও এই অঙ্কের জন্য আমরা শুধুমাত্র খরচ চিন্তা করবো। ওকে, আচ্ছা, কি কি খরচ আছে? প্রথম ইনিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন খরচ আছে, কনস্ট্রাকশন খরচ আছে, ট্রাফিক যে অপারেশন করবো মানে বাইপাসের ব্যবস্থা করবো সেটা খরচ আছে। বাট দেন আমাদের রিহ্যাবিলিটেশন, যেটা 15 নম্বর বছর এবং 25 নম্বর বছর যে রিহ্যাবিলিটেশন গুলো করা লাগবে, সেগুলোরও খরচ দেওয়া হয়েছে। ওকে, আর 30 নম্বর বছর এবং 35 নম্বর বছর রিকনস্ট্রাকশন করবো, তার খরচও দেওয়া আছে। তো এই যে দুইটা, এইটা লাগতেছে হলো অকেশনালি 15 নম্বর বছর এবং 30 নম্বর বছরে, আর রিকনস্ট্রাকশন লাগতেছে হলো 30 বছর পরে। ওকে, সো অবভিয়াসলি তুমি যদি এখানে হিসাবটা কমপ্লিট করো, আমি ইয়ার নাম্বার 15-এ ইউজার কস্ট, ইনিশিয়াল কনস্ট্রাকশনের জন্য ইউজার কস্ট কত আমি হিসাব করে দেখি একটু। Yes, time, just give me a second. আমি একটা এক্সেল ক্যালকুলেট করে নিচ্ছি।
hold on. Okay. আচ্ছা, সো একটা ইনিশিয়াল কনস্ট্রাকশনের সময় ইউজারের খরচ আছে, মানে হলো তুমি যে এটা এর আগে ছিল এজেন্সির কস্ট, হ্যাঁ, দ্যাট ইজ রোডস এন্ড হাইওয়ে যদি রাস্তা তৈরি করে এগুলো তাদের খরচ। এখন রাস্তা তখন তৈরি হচ্ছে না বা তখন তৈরি করা হচ্ছে, তখন কি হচ্ছে, তোমাকে অন্য রাস্তা যেতে হবে না, বাইপাস করে যেতে হচ্ছে, তো এখানে ইউজারের কিছু খরচ আছে, হ্যাঁ। সো ইউজারের খরচগুলো এখানে অ্যাড করা হচ্ছে, এখানে ইউজার কস্ট। ওকে, আচ্ছা, এখন আমরা এখানে ইন্ডিভিজুয়াল চেক করি। এই হলো আমাদের ক্যাশ ফ্লো টেবিল। আমি যদি ফার্স্ট ইয়ার চিন্তা করি, একদম প্রথম বছর, আমি একটু আগে মিলেছে, হয়তো একটু কনফিউজিং লাগতে পারে কোথা থেকে এটা আসলাম। লেট মি গো থ্রু ইচ অফ দ্য আইটেমস। ওকে, আমি অল্টারনেটিভ 1 নিয়ে কথা বলছি। অল্টারনেটিভ এজেন্সি কস্ট কত বলছি? 9 মিলিয়ন। ওকে, তো এখানে এই 90,000 কিভাবে আসলো? 90,000 আসতে হলো এসেনশিয়ালি ইয়ার প্রথম বছরে যে রোডস এন্ড হাইওয়ে যে খরচটা করবে। কি কি জিনিস এড করা হচ্ছে তাহলে? 13 আর 2 হলো কত? 15। 15 প্লাস 75 কত? 90 না? এই যে টোটাল এই তিনটা আইটেমের খরচ হলো 90, সরি 9 মিলিয়ন। সো এই 9 মিলিয়ন মিলে এই যে সেই 9টা চলে আসলো। ওকে, ইউজারের খরচ কত? এটা কিভাবে আসলো? তুমি ইউজার খরচ যোগ করা শুরু করো। if you can share the screen, hold on, share করি। সেখানে আমি এখানে কি ছিল প্রথম আমি জাস্ট এই ইউজার কস্টটাকে আমি রিহেবিলিট করার চেষ্টা করছি। ওকে, এই যে ইউজার কস্ট। ওকে, এখন সে তার মধ্যে কি কি থাকবে? কোথায় ইউজারের খরচ হলো 1026। তোমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? ক্যালকুলেটরটা দেখা যাচ্ছে না তো? এন্টার স্ক্রিন, one more second. ওকে, রাইট। সো আমরা জাস্ট ইউজারের খরচগুলো হিসাব করতেছি। ইউজারের খরচগুলো এখানে পাচ্ছি হলো 102630 প্লাস 457900 প্লাস 549500 যোগ করলে কত হয়? ও, মাই মিস্টেক, আই অ্যাপোলোজাইজ। এটা তো ইয়ার 15 আর হলো ইয়ার 25 এ। ওকে, সো ডিরেক্টলি আমরা ইনিশিয়াল কনস্ট্রাকশনের জন্য যেটা লাগবে সেটা আমরা এখানে বসাই দিতে পারবো। এটা 130 কেন ধরলো? লেট মি থিঙ্ক, এটা একটু বেশি আসলো কেন? ওকে, I'm not sure, এটা 100 ইউজারের খরচ তো 1026 এটা সো এখানে নাম্বারটা একটু অফ মনে হচ্ছে, আমি একটু বুঝতে পারছি, সেটা তোমাদের শেয়ার করবো। I'll come back to this. সো এরপরে আসলাম কত? 15 নম্বর বছর। 15 নম্বর বছর কি লাগবে আমাদের? মেজর একটা মেইনটেনেন্স লাগবে, তাই না? মেজর মেইনটেনেন্স লাগতেছে। সেখানে এজেন্সি কস্ট কি আসতেছে? সেখানে আসতেছে আমাদের একটা, এই খরচগুলো এখানে অ্যাড হচ্ছে। ওকে,
ইঞ্জিনিয়ারিং এন্ড কন্ট্রাক্ট অ্যাডমিশন বা রিহ্যাবিলিটেশনের খরচ, কারণ কি আমাদের এই প্রজেক্টে রিহ্যাবিলিটেশন কি 15 নম্বর বছরে লাগতেছে না, মেজর রিহ্যাবিলিটেশন। সো ওই 15 নম্বর বছর থিক ওভারলের জন্য যে ওভারলে লাগতেছে সেটা ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। ওকে, তো সেখান থেকে আমরা 15th ইয়ারে আমরা এই যে খরচটা সেটা পেয়ে যাচ্ছি। এরপরে আবার 25th ইয়ারে আর সেম একটা খরচ আছে, কারণ দুইটার জন্য দুইবার ওভারলে দিতে হচ্ছে, দিলাম। আর সিমিলার টাইমে ইউজারের ক্ষেত্রে কিন্তু এই মেইনটেনেন্স এন্ড রিহ্যাবিলিটেশনের সময় যে খরচটা আছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, এই দুটো অপশনই কিন্তু এখানে বলা হয়েছে। আচ্ছা, এরপরে আমাদের রিকনস্ট্রাকশনের সময় যে খরচটা আছে, রিকনস্ট্রাকশনের সময় যে ইউজার খরচ আছে, রিকনস্ট্রাকশনের সময় যে ইনিশিয়াল কনস্ট্রাকশন আছে, এই ইনফরমেশনগুলো এখানে ইনপুট হচ্ছে। আই আন্ডারস্ট্যান্ড যে এখানে স্ক্রল করতে জিনিসটা হয়তো ফলো করতে সমস্যা হচ্ছে, বাট লেটস ফর নাও স্টিক টু ইট যে কিভাবে কাজটা করা হচ্ছে। ওকে, সো এইভাবে আমরা ক্যাশ ফ্লোটাকে অর্গানাইজ করতে পারি। দেখো এই যে জিনিসটা, প্রথম বছরের খরচ এটা, 15 নম্বর বছরের খরচ এটা, 25 নম্বর বছরের খরচ এটা, এবং 32 নম্বর বছর যখন মেজর একটা পুরোটা রিকনস্ট্রাক্ট করতে হয়েছে তখন খরচ এটা, এবং আলটিমেটলি 35th ইয়ারে সেলফেস খরচ হলো এটা। ওকে, এটা হলো অল্টারনেটিভ 1 এর জন্য ফ্লোটা। অল্টারনেটিভ 2 এর জন্য কি আছে, সিমিলার জিনিস বাট প্রাইস নাম্বারগুলো ডিফারেন্ট। অল্টারনেটিভ এর তিনবার রিহ্যাবিলিটেশন করতে হয় না, 15, 20, 25 এন্ড 30। সো এই তিনটা রিহ্যাবিলিটেশন করা হয়েছে, সরি 30 তে লাগে না, 30 তে হলো অ্যাকচুয়ালি মেজর রিপেয়ার বা একটা রিকনস্ট্রাকশন, রাইট? এটা করলাম, এবং 35th ইয়ারে আমরা এটাকে সেলভেজ করলাম। এখন আমাকে কি করতে হবে, এই প্রতিটা ভ্যালুকে আমাদের সোজা এই নাম্বারটাকে এখানে নিয়ে আসতে হবে 0 ইয়ারে। সো সেটা যদি আমরা করি, ওই সেম টেবিলটাকে আমরা এখন এক্সপ্যান্ড করব। আমাদের ওই সবগুলো আগের যে 6টা কলাম ছিল, সেই 6টা কলামের মধ্যে অরিজিনাল কলাম ছিল এটা, এটা এভাবে থাকতেছে। ওকে, দেন ডিসকাউন্টেড 4% এর জন্য এই এজেন্সি কস্টের জন্য এটা আসতেছে, এটা 4টা কলামের জন্য অল্টারনেটিভ 1 আর 2 এর জন্য প্রতিটার জন্য 2টা কলাম করে মোট 4টা কলাম থাকছে, আর 4টা কলাম থাকতেছে হলো তোমার প্রেজেন্ট ভ্যালুর জন্য, যে প্রেজেন্ট ভ্যালু। তার মানে ইয়ার 0তে যেটা বর্তমান, সেখানে অ্যাকচুয়াল খরচ যা, প্রেজেন্ট ভ্যালুর খরচও তা। ওকে, এটুকু আশা করি সবাই বুঝতে পারছে এখানে 0 জন এটা হয়েছে। বাট যখন আমি অন্য হিসাব করবো, ইয়ার 15 হিসাব করবো, রাইট? ইয়ার 15 কি ছিল, আমি যেটা করবো সেটা হলো 1 প্লাস 0.04, এর উপর পাওয়ার দিব কত, 1.04 টু দি পাওয়ার 15 কেন দিলাম, কারণ এই যে 15th ইয়ারে। ওকে, এই ফ্যাক্টরটা হলো 1.8009। এই 3740 এই যে টার্মটাকে, এটাকে এই ফ্যাক্টরটা দিয়ে ডিভাইড করতে হবে। 374000 8টা 0 আছে, ডিভাইড বাই 1.8009, তাই তো ছিল, রাইট? কত পাচ্ছি দেখো, যে 276,689 এই ভ্যালুটা আসতেছে। ওকে, এই ভ্যালুটা আসছে। সো আমি কি করলাম, এই ফিউচার যে খরচটা 15 বছর পর যে খরচটা, সেটাকে আমরা বর্তমানে নিয়ে আসলাম। এরপরে আমরা বাকি খরচগুলোকে এভাবে কনভার্ট করতেছি। ওকে, শুধু খরচ না, আমাদের সেলফেজ বলতে যেটা আমাদের আয় হয়েছে, ইনকাম হয়েছে, সেটাকেও দেখো এক্স্যাক্টলি একইভাবে বর্তমানে নিয়ে আসছে। ইউজারের কস্টগুলো একইভাবে আমাদের কনভার্সন হয়েছে, জাস্ট যেটা কনভার্সন হয় না, যে ইয়ার 0তে যেটা থাকে সবগুলো ভ্যালু ইয়ার 0তে বা শুরু যে বছর যেটা করা হয়েছে সেই ভ্যালুটাই মেইনটেইন করা হচ্ছে। তো আমরা কি করব, এখন সবগুলো খরচকে যোগ করব, প্রেজেন্ট ভ্যালু যতগুলো, এখন সমস্ত জিনিস যেহেতু প্রেজেন্ট ভ্যালুতে চলে আসছে, সমস্ত খরচ এবং আয়কে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসা হয়েছে, আমরা কি করবো, সেই জিনিসগুলোকে যোগ করা শুরু করব। একটা যোগ করলাম, ইউজারের খরচ যোগ করলাম অপশন 1 এর জন্য, আবার অপশন 2 তে গিয়ে আমরা এজেন্সির খরচ এবং ইউজারের খরচ। এখন সবগুলো যোগ করার পরে যোগ বিয়োগ করানো, যোগ বিয়োগ করার পরে আমি দেখলাম হলো
অপশন 1 এর জন্য আমার বর্তমানে নেট প্রেজেন্ট খরচ হলো 15 মিলিয়ন, আর অপশন 2 এর জন্য সবকিছু মিলিয়ে খরচ হচ্ছে 14 মিলিয়ন। সো অবভিয়াসলি অপশন 2 ইজ বেটার। ওকে, দিস ইজ হোয়াট উই ওয়ান্ট টু ডু। এখন হলো তোমাদের কোশ্চেন থাকতে পারে স্যার অঙ্ক নাম্বারগুলো কোথা থেকে কিভাবে আসছে, উই উইল এক্সপ্লোর লিটল বিট ডিটেইল অন টু দ্যাট। বাট এই যে জিনিসটা দেখতেছো এটাই হলো লাইফ সাইকেল কস্ট অ্যানালাইসিস। ওকে, তুমি পুরো বছরের সবগুলো লাইফের যতগুলো খরচ আছে সবগুলোকে প্রেজেন্ট একটা ভ্যালুতে নিয়ে আসতে পারতেছো। ওকে, রাইট। সো লেটস সি এরা কি দিছে এখানে। তুমি এখন 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 এরপর থেকে যতগুলো খরচ আছে, কারণ ফিউচারে একটা বড় খরচ আছে বাট সেটা বর্তমানে তাহলে এটার ইম্প্যাক্টটা কম। সো হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান প্রেজেন্ট দিস সিচুয়েশন ইন এ মোর মিনিংফুল ম্যানার। ওকে, একটা জিনিস 30 বছর টিকতেছে, একটা জিনিস 35 বছর টিকতেছে, হাউ ক্যান ইউ কম্পেয়ার বোথ অফ দেম? দিস ইজ দ্য টুল ইউ হ্যাভ। ওকে, এরপর হলো অনেক সময় অনেক কারণে খরচ বেড়ে যেতে পারে, কমে যেতে পারে, কোনটার ইম্প্যাক্ট বেশি পড়বে। হ্যাঁ, কোনো কারণে মেইনটেনেন্স খরচ বেড়ে যেতে পারে, তখন ইম্প্যাক্টটা কি হবে? ইউ ক্যান অ্যানালাইজ দ্য ইম্প্যাক্টস এজ ওয়েল। আমি আমাদের সিলেবাসে সেটুকু রাখতেছি না, আমরা জাস্ট এই মেইন অ্যানালাইসিসটাকে রাখতেছি। ওকে, এরপর এই যে লাইফ সাইকেল কস্ট অ্যানালাইসিস অনেকগুলো সফটওয়্যার আছে, অনেক ইজিলি অ্যানালাইসিস করা যায়। সো আমরা ইফ উই আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, আমরা কি এখন আইটেম যোগ করা শুরু করবো, প্রতি বছরের খরচ যোগ করা শুরু করবো। সো ইফ আই অ্যাড অল অফ দেম টুগেদার, সেখান থেকে আমরা ইজিলি আমরা বের করে নিয়ে আসতে পারতেছি। ওকে, ইজিলি এখানে অ্যানালাইসিসটা করে নিয়ে আসতে পারতেছি। তো আমরা এখন একটা ম্যাথের একটা ডিপে যাওয়ার চেষ্টা করব। বাট বিফোর আই গো দেয়ার, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হলো যে বাংলাদেশের জন্য আমার সিচুয়েশনটা কি। আমাদের বাংলাদেশে একটা কথা বলা হয় যে রিজিড এন্ড ফ্লেক্সিবল পেমেন্টে কিরকম সিচুয়েশন। আমাদের বাংলাদেশে একটা এক্সপেরিমেন্টের পেপার রিসেন্টলি করা হয়েছে, আমি তোমাদেরকে দেখাই যে তারা কিভাবে করছে। ওকে, রাইট। সো সেখানে তারা দেখছে যে একটা রিজিড পেমেন্টের নেক্সট 20 ইয়ার্স কনস্ট্রাকশন খরচ, 20 ইয়ার্স এর মেইনটেনেন্স রিহ্যাবিলিটেশন খরচ, লাইফ সাইকেল কস্ট, সেলভেজ ভ্যালু সবকিছু মিলে আমরা পাচ্ছি হলো অ্যাবাউট কত 22 কোটি ক্রোড়, রাইট? সো সেরকম 22 ক্রোড় পাচ্ছি। আর আমি যদি সেটাকে ফ্লেক্সিবল নিয়ে আসি, এখানে বলা হচ্ছে 67 crore. Okay, I don't know how these numbers came up, but as you can see, অঙ্ক তো ভুল হলো নাকি? It seems a little bit off calculation টা, unusual. Anyway, it is what it is. যেখানে যেটা করা হচ্ছে এখানে দেখাচ্ছে, এখানে 61 crore টাকা ধরা হচ্ছে মেইনটেনেন্স আর রিহ্যাবিলিটেশনে, প্রিপেয়ারে এত খরচ হচ্ছে। আমি যদি কম্পেয়ার করি সেটা মাত্র 4 কোটি টাকা ধরা হচ্ছে কংক্রিটের জন্য। ইটস এন্টায়ারলি ইমপ্র্যাকটিক্যাল, বাট ফর এ ম্যাথমেটিক্যাল এক্সারসাইজ দিস ইজ হোয়াট ইট লুকস লাইক। ওকে, যে লাইফ টাইম এটার খরচটা অনেকখানি কমে আসে। সো যখন নেট প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসা হচ্ছে, ইট গেটস মোর ইম্প্যাক্ট। ওকে, আমি আরেকটা লাইফ সাইকেল কস্ট অ্যানালাইসিস আছে আমার কাছে, তোমাদের শামসুল হক স্যার আসছিলেন, তার একটা পেপারের একটা পার্ট, ওখানে এই একটা অ্যানালাইসিস দেখানো হয়েছে। আমরা টোটাল খরচ, আমি ফাইনাল কস্টের যে কলামটা এটা দেখতেছি আমরা মেইনলি, সেখানে দেখা যাচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্ট পার কিলোমিটারে লাগতেছে প্রায় 28 কোটির মতো, আর সেখানে রিজিড পেভমেন্ট লাগছে 23 কোটি। সো দ্যাট নাম্বারস আর ওয়াইডলি অফ। একটা 60-70 কোটি দেখাচ্ছে, আর এখানে মানে 28 crore, রাইট? সো দিস নাম্বারস ইন্ডিকেট যে আসলে আমাদের যে প্রসেসটা সেটা আসলে এখন পুরোপুরি এস্টাবলিশ না। সো এখানে যেটা বলছে লাইফ সাইকেল কস্ট অফ রিজিড পেভমেন্ট ইজ 19.20% লেস দ্যান অফ ফ্লেক্সিবল পেভমেন্ট। তো লাইফ টাইম কস্ট হিসেবে
20 years লাইফটাইম যদি হিসাব করি আমরা, ইটস মোর প্রফিটেবল। ওকে, দ্যাটস মোর রিয়েলিস্টিক ভ্যালু। আচ্ছা, এখন এখানে যেটা বলা হয়েছে যে এই দেখো এখানে কিন্তু তারা একইভাবে কাজ করছে, এরকম সিমিলার ডিজাইন এক্সাম্পল। ইনভেস্টমেন্ট করা হয়েছে, রুটিন মেইনটেনেন্স করা হয়েছে, 10 বছর পর ওভারলে করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং ওভার ধরা হয়েছে, মিসেলিনিয়াস ধরা হয়েছে, ইকোনমিক লস ফর ট্রাফিক ডিলে ধরা হয়েছে। সো এই জিনিসগুলোর প্রতিটাকেই কিন্তু কনভার্ট করা হয়েছে গ্রোথ হিসাবে। ওকে, এবং সেটা গ্রোথ রেট বাড়ায় ধরা হয়েছে 7%। সো একইভাবে আমরা দেখতেছি যে আরেকটা কেস স্টাডির জন্য সেখানে ফ্লেক্সিবল পেমেন্ট পাওয়া যাচ্ছে 13 ক্রোরের মতো, আর রিজলি পাওয়া যাচ্ছে অ্যাবাউট 10 ক্রোরের মতো। সো অবভিয়াসলি এটা অ্যাবাউট 27% সেভিং হচ্ছে রিজিট পেমেন্ট করাতে। সো যদি তুমি 20 ইয়ার্স টিকাতে পারো, লং টার্ম পেমেন্ট রাখতে পারো, রিজিট পেমেন্ট ইজ ডেফিনেটলি মোর প্রফিটেবল। ঠিক আছে, 20 ইয়ার্স মেইনটেইন করতে। দ্য প্রবলেম হ্যাপেন্স ইন এ ডিফারেন্ট সিনারিও। আমাদের দেশে একটা রাস্তার অ্যালাইনমেন্ট 20 ইয়ার্স আমরা রাখি না। যখনই আমরা রাস্তার বড় করতে যাই, রাস্তার চেঞ্জ করতে যাই, তখনও রিজিট পেমেন্ট ইজ মেজর ইস্যু। কারণ এটাকে আমরা একবার যদি করে ফেলো, ইটস ভেরি ডিফিকাল্ট টু চেঞ্জ ইট। সো কারণটা আমাদের দেশে কত কিছু রাস্তায় খোঁড়াখুড়ি করা হয়, নতুন রাস্তা তৈরি করা হয়, নতুন পেভিং করা হচ্ছে। রাস্তা খারাপ হয় তা না, রাস্তা 4 লেন করা হচ্ছে, 6 লেন করা হচ্ছে। সো দোজ থিংস ইউ ক্যানট ডু উইথ রিজিট পেমেন্ট ভেরি ইজিলি। রাস্তা বন্ধ করে কাজ করতে হবে। কিন্তু আমাদের দেশে সমস্যা হলো, যে কোনো দুইটা পয়েন্টের মাঝখানে যাতায়াত রাস্তা হলো একটাই। তুমি রাস্তা বন্ধ করে মাসকে মাস বন্ধ করে তুমি কাজ করতে পারবে না। রিজিট পেমেন্ট টেকস এ লং টাইম টু ইমপ্লিমেন্ট, বিকজ ইট টেকস টাইম টু হার্ডেন অ্যান্ড অ্যালাউ ফর পেমেন্ট। ফ্লেক্সিবল পেমেন্ট তুমি 1-2 দিনের মধ্যে চালু করে ফেলতে পারতেছো। সো ওই অ্যাডভান্টেজটার জন্য বাংলাদেশে এখনো রিজিট পেমেন্টটা এখনো অতটা জনপ্রিয় হয় নাই, বিশ্বেই জনপ্রিয় হয় নাই। বাট অবভিয়াসলি ফিনান্সিয়ালি দিস বিকামস মোর ভায়াবল। ওকে, সো এখন এখন এই হলো আমাদের বেসিক কথা। আমার অঙ্কের নাম্বারগুলো আরেকবার একটু দেখবো। বাট যে শিখলাম একটা হলো যে আমরা শিখলাম হলো ফ্লেক্সিবল পেমেন্ট, সরি নট ফ্লেক্সিবল, লাইফ সাইকেল কস্ট অ্যানালাইসিসে বিভিন্ন হেড থাকে, এক্সপেন্স আইটেম থাকে। সেখানে কি থাকতেছে যে কি কি ইনিশিয়াল কস্ট থাকে, তার মধ্যে এসেন্সির কস্ট থাকে, রিপেয়ারের কস্ট থাকে, এরপরে মেইনটেনেন্স এন্ড রিহেবিলিটেশনের টাইমিং থাকে, যেগুলো ফিউচার হয়। ইনিশিয়াল কস্ট ইউজুয়ালি বছর 0 ইয়ার বা শুরুর বছর হয়ে যায়, বাট মেইনটেনেন্স এন্ড রিপেয়ারের খরচ প্রতি বছর লাগে, 10 বছর পরে লাগে, 15 বছর পরে লাগে। আবার নতুন রিপেয়ার, মেজর রিপেয়ার যদি করতে হয় বা রিকনস্ট্রাকশন যদি করতে হয়, সেটা হলো 15-20 বছর পরে করা লাগতে পারে। সো ওই ভ্যালুগুলোর জন্য আমাকে কি করতে হচ্ছে, ওই ভ্যালুগুলোর জন্য আমাকে অবশ্যই এই ইন্টারেস্ট রেট এবং ডিসকাউন্ট রেট নিয়ে এই জিনিসটাকে অ্যাডজাস্ট করে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হচ্ছে। ওকে, সো লেটস গো ব্যাক টু আওয়ার ম্যাথ প্রবলেম। সো কার কোনো কোশ্চেন আছে যে ওয়াই? 1 নম্বর কোশ্চেন আমি পরীক্ষার জন্য দিতে পারি যে describe the concept of LCCA, যে এটা কিভাবে করা হয় এবং কেন করা হয়। ওকে, দেন হাউ ক্যান ইউ ইউজ ইট ইন ট্রান্সপোর্টেশন প্রজেক্ট, যে মাল্টিপল অল্টারনেটিভের মধ্যে আমি বেস্ট ফিনান্সিয়ালি ভায়াবল অল্টারনেটিভটাকে আমি পিক করতে পারতেছি। দ্যাটস মাই অ্যাডভান্টেজ। ওকে, এবং আমাদের এক্সপেরিয়েন্স দেখা যাচ্ছে যে আমাদের অল ইন্ডিকেশনস ইন্ডিকেট যে আমাদের রিজিট পেমেন্ট ফিনান্সিয়ালি ভায়াবল, বাট দেয়ার আদার কনসিডারেন্স মোর দ্যান ফিনান্সিয়াল। তুমি একটা রাস্তাকে বন্ধ করে রাখতে পারো না। আমাদের দেশে রাস্তাগুলো 2 লেনের, তুমি যেখানে একটা জায়গায় তুমি রিজিট পেমেন্ট করতে চাও, তাহলে বাকি রাস্তা হবে 1 লেনের, তুমি রাস্তা বন্ধ করে কাজ করতে হবে। ফর দিস রিজনস রিজিট পেমেন্ট ইজ নট অ্যাজ পপুলার ইন বাংলাদেশ, যেহেতু আমাদের অল্টারনেট রাউটিং করা সম্ভব হয় না। ওকে, so that's one of the biggest reasons you need to consider. So এই কনসিডারেশনগুলো থেকে আমরা এই জাজমেন্টগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এর বাইরে আরো ম্যাথমেটিক্যালি আমরা দেখতে পারি, ম্যাথমেটিক্যালি আমরা এই খরচগুলোকে নিয়ে আসতে পারি। ওকে, সো এখানে আমরা যেটা দেখবো সেটা হলো আমাদের যে অরিজিনাল ডিসকাশনটা ছিল, একটু মনে করার চেষ্টা করি। আমাদের রিহেবিলিটেশন লাগতেছে কত? 15 বছর এবং 25 বছর। আমি জাস্ট অল্টারনেটিভ ওয়ানটা দেখতেছি। ওকে, এবং রিবিল্ড থাকতেছে ইয়ার 2032 তে, এটা 20 বছর টিকবে। ওকে, রাইট। এখানে এই যে নাম্বারগুলো পাওয়া গেছে, এটা টেবিল 8 পয়েন্ট এস্টিমেটেড কস্ট যেটা রাখতেছে, সেটা টেবিল 8.2 তে দেওয়া আছে। সো দিস ইজ দ্য 8.2, রাইট। এখানে যেটা আমরা করতেছি, আমরা প্রতিটা ভ্যালুকে আমরা চিন্তা করছি কোথায় কোথায় বসাবো। সো আমার ইয়ার 0 কি খরচ আসতেছে?
প্রথম বছরে আমার খরচগুলো থাকতেছে হলো ইনিশিয়াল কনস্ট্রাকশনের সবগুলো খরচ, এই সবগুলো খরচ এর মধ্যে ঢুকে যাবে। আমরা কত পেয়েছিলাম টোটালটা? অ্যাবাউট 90 মতো পেয়েছিলাম, তাই না? এই তিনটা মিলে। ওকে, সো এটুকু ক্লিয়ার ছিল। তারপরে আমরা ওভারলে দিচ্ছি কত বছর পরে? 15th and 25th ইয়ারে। তো 15th ইয়ারে আমার টোটাল খরচ কত হচ্ছে? আমি যদি যোগ করার চেষ্টা করি, এখানে আসছে 500, আমি লাস্টে 3 শূন্য বাদ দিয়ে দিচ্ছি, 3100 প্লাস 140, 3740। ওকে, দেখি অঙ্ক ঠিক আছে, ট্রাফিক কন্ট্রোল এগুলো সবই ঠিক আছে, এটা এজেন্সির খরচ। ওকে, আমরা তাহলে একটু নিচে গিয়ে দেখি অঙ্কটা ঠিক আছে কিনা। তার মানে ইয়ার 15 এ 3740 লাগা উচিত ছিল, 3740। ওকে, সো 25 এ গিয়েও সেই একই খরচ আছে 3740। ওকে, আচ্ছা 32nd ইয়ারে গিয়ে আমাদের একটু চিন্তা করতে হবে। এখন এখানে একটু 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 আমরা খুব একটু ডিপলি চিন্তা করতে হবে। ওকে, ইয়ার 32-তে আমাদের রাস্তাটা রিকনস্ট্রাক্ট করতে হচ্ছে, ফেয়ার এনাফ, কিন্তু সেটা আবার টিকবে হলো 20 বছর। তার মানে আমার যে ইয়ার 32 যে খরচটা, সেটাকে আমরা ডিভাইড করে দিতে পারি 20 বছরের উপরে, না হলে তো খরচটা বেশি দেখাবে এখানে। তো লেটস সি হাউ দে হ্যান্ডেল ইট ইন হিয়ার। অল্টারনেটিভ ওয়ানে বলা হচ্ছে যে 10 মিলিয়ন লাগতেছে রিকনস্ট্রাকশন, এটা বলে দেওয়া আছে লিটারালি, যে রিকনস্ট্রাকশনে লাগতেছে অ্যাবাউট দেখা গেল রিকনস্ট্রাকশন 32 শোনেন টেবিল 8.3 এন্ড ফিগার 8.3 লিখে নিই একটু। আমি দেখে নিই, let me think. The 20-year life, 20-year life হলে my mistake, sorry, আমি রিকনস্ট্রাকশন এটা ইউজার করে দেখতেছিলাম। It should be this, right? দেখে নেই, এটা বুঝছিলাম না কথা। 1500 প্লাস 9200 প্লাস 200। ওকে, সো 10 এই নাম্বারটা আসছে। দ্যাটস অ্যাকচুয়ালি এজেন্সি কস্ট ফর রিকনস্ট্রাকশন, এই তিনটা ভ্যালু, রাইট? এই তিনটা ভ্যালু। সো সেটার জন্য আমরা বলছি এই নাম্বারটা আসতেছে। ওকে, সো দ্যাট মেক্স সেন্স নাও। কার কোনো কোশ্চেন আছে ব্যাপারে? So I was a little bit confused about the user cost and reconstruction. So এখানে এই 10 মিলিয়ন খরচ আসছে ইয়ার 32 তে হচ্ছে, রিকনস্ট্রাকশন লাগছে ইয়ার 32 তে। বাট এর ডিজাইন লাইফ আছে কত? এর ডিজাইন লাইফ আছে 20 ইয়ার্স, রাইট? 20 ইয়ার ডিজাইন লাইফ আছে না? সো এর বাকি ভ্যালু কতটুকু? আমি যে 32 নম্বর বছরে গিয়ে রাস্তা তৈরি করলাম, খরচ হলো 10 মিলিয়ন। তো 35 নম্বর বছরে গিয়ে এটা পুরোটা খরচ হয়ে যায় না এর লাইফটা, তাই না? সো এর লাইফটা বাকি আছে কতটুকু? এর লাইফটা বাকি আছে হলো এই 17/20 ইনটু দ্য অ্যাকচুয়াল এক্সপেন্স। সো এই 9 মিলিয়নের মতো খরচ সে সেভ করতে পারছে। ইট ইজ সেভিং দ্যাট অ্যামাউন্ট অফ মানি। বাই সেভিং আই মিন এর রিমেইনিং ভ্যালু আছে এতটুকু। সো সেই জন্য আমরা যেটা বলতেছি, এই হলো সেই রিমেইনিং ভ্যালুটা ইয়ার 35 এর, যেহেতু আমরা সবগুলোকে 35 স্কেলে নিয়ে আসতেছি, আমরা মাত্র 32 নম্বর বছরে গিয়ে নতুন করে তৈরি করলাম, সেখান থেকে কিছু অংশ খরচ হলো
খরচ হওয়ার পরে বাকি থাকতেছে এটুকু ভ্যালু। ওকে, আশা করি সবার কাছে জিনিসটা ক্লিয়ার হয়েছে। দিস ইজ দ্য রিমেইনিং প্রফিট বলতে রিমেইনিং সেলভেজ ভ্যালু। ওকে, এখন আমরা অল্টারনেটিভ 2 তে যদি যাই, অল্টারনেটিভ 2 তে দেখবো যে সেখানে 3বার রিকনস্ট্রাকশন করতে, 3বার রিহ্যাবিলিটেশন করতে হয়। প্রথম বছর তো খরচ আছেই, এটা 15 বছর, 20 বছর এবং 25 বছর, তিনটাতে তিনটা আলাদা রিহ্যাবিলিটেশন খরচ আছে, এবং এটা রিকনস্ট্রাকশন করতে হচ্ছে 30 নাম্বার ইয়ারে গিয়ে। তো তার জন্য একটা কত 7 মিলিয়ন আমার খরচ যাচ্ছে রিকনস্ট্রাকশনের জন্য। এখন সেটার লাইফ টাইম কত ছিল? আমি যখন কনস্ট্রাকশন করছি তার লাইফ টাইম বাকি ছিল হলো মেজর রিবিল্ড আফটার 30 ইয়ার্স, এবং সেটা 15 বছর থাকবে। 15 বছর যদি সে থাকে তাহলে এর মধ্যে 5 বছর আমার খরচ হয়ে গেল। তাহলে ইয়ার 35-এ আমি 30 বছর তৈরি, 30 নম্বর বছর তৈরি করলাম, ইয়ার 35-এ গিয়ে সে আমরা ক্যালকুলেশন ক্লোজ করলাম, বাট তার মধ্যে আরো 10 বছর সার্ভিস লাইফ বাকি ছিল। সেই 10 বছরের জন্য ইকুইভ্যালেন্ট ভ্যালু কত? দিস ইজ দ্য ভ্যালু। সেই ভ্যালুটাকে আমরা এখানে বসাই দিচ্ছি। ওকে, সো আই হোপ এইখানের যে ম্যাথমেটিক্যাল যে নাম্বারগুলো, এই সবগুলো ভ্যালু এখন এখানে নিয়ে আসতে হবে। এই সবগুলো ভ্যালুকে এখানে নিয়ে আসতে হবে, অ্যাজ ওয়েল এজ যে সেলভেজ ভ্যালুটা আছে সেটাও এখানে নিয়ে আসবো। কিভাবে? ওই যে সেম ফর্মুলা, প্রেজেন্ট ভ্যালু ইকুয়ালস টু, আমি বলি ফিউচার ভ্যালু, just for sake of discussion, future value divided by 1 plus r to the power, যে যত নম্বর বছরের কাস্টমার করছে সেই বছরটা, রাইট? এই ফর্মুলা যে সব জায়গায় অ্যাপ্লাই করো, that should give you the present value. তো প্রেজেন্ট ভ্যালু কনভার্ট করার পরে you should be able to get this kind of table. ওকে, এরকম একটা টেবিল পাবা, সেই টেবিলে যখন যোগ বিয়োগ করবো এই লাস্ট টেবিলটা নিয়ে আসবে। সো দিস ইজ কল্ড লাইফ সাইকেল কস্ট অ্যানালাইসিস, এবং এটা একদম অ্যাকচুয়াল পেভমেন্টে আমরা এরকম সিচুয়েশন দেখছি। তোমাদেরকে বাংলাদেশ এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে জাস্ট সো ইউ গেট এ পার্সপেক্টিভ অফ হাউ থিংস লুক, এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কি। ওকে, আমরা কিন্তু থিওরিক্যাল কোশ্চেনও থাকবে এবং অ্যাকচুয়াল যেরকম অ্যানালাইসিস কোশ্চেন সেটাও থাকতে পারে। ওকে, আচ্ছা, কারপরে কোশ্চেন আছে এই আজকে যে ডিসকাশনটা হলো এ ব্যাপারে? এটা এন্টারলি ফিনান্সিয়াল অ্যানালাইসিস এবং ম্যাথমেটিক্যালি ভেরি সিম্পল। জাস্ট আই রিকোয়েস্ট একটু চিন্তা করে দেখো যে কোনটা খরচ কোনটা ইনকাম। ওকে, এখন এটা যদি টোল রোড হইতো, জাস্ট তোমার চিন্তার এক্সারসাইজ জন্য বলছি, যদি টোল রোড হইতো তাহলে প্রতি বছর তুমি হয়তো কত 10 কোটি টাকা পাচ্ছ, মনে করো ফর এক্সাম্পল $100,000 পাচ্ছ প্রতি বছর, তাহলে প্রতি বছরে তখন এই যে টেবিলটা এখানে তখন 0, 15, 20 এভাবে লিখলে হতো না, তখন 0, 1, 2, 3, 4 এভাবে আসতে থাকতো ইনকামে। ওকে, এবং সেখানে নেগেটিভ ভাবে ইনকামটা বাদ দিতে যেত, ইনকামকে আমরা নেগেটিভ ধরতেছি ফর না। ওকে, সো আর খরচটা পজিটিভ ধরতেছি, সো ওভাবে আমাদের বিয়োগ করা যেতে পারতো। ওকে, সো এনি কাইন্ড অফ প্রজেক্ট শুড গিভ ইউ লাইফ সাইকেল কস্ট অ্যানালাইসিস। এখন এই ডিসকাশনের বাইরে আমাদের চিন্তা করা দরকার, সেটা হলো যে আমরা এই ইনফরমেশন কোথায় ব্যবহার করতে পারি। এই ইনফরমেশনটাকে ইউজ করতে পারি আমরা হলো জাজমেন্টে। তবে এটা খেয়াল রাখা দরকার, এটা কিন্তু অনেক সময় মিসলিড করতে পারে। অনেকগুলো প্রজেক্টের ইম্প্যাক্ট আমি বাইরে দেখতে পাবো না। ওকে, ফর এক্সাম্পল, দ্য ওয়ে মেট্রো রেল অপারেটস আর দ্য ওয়ে পদ্মা সেতু অপারেটস বোথ আর সিমিলার কনস্ট্রাকশনস, বাট বাই সিমিলার কনস্ট্রাকশন মিনস যে সবগুলো মেজর প্রজেক্ট, বাট আমাদের কিন্তু দুইটাকে ডিফারেন্ট ভাবে ট্রিট করতে হবে। কেন ডিফারেন্ট ভাবে ট্রিট করতে হবে? কারণ মেট্রো রেলটা সার্ভ করতেছে অলরেডি এস্টাবলিশ একটা কমিউনিটিকে। সো মেট্রো রেলের যে ইনকামটা হচ্ছে এটা হলো অ্যাকচুয়াল বিজনেস ইনকাম। আমি যে লাভটা করতেছি, যে অপারেশন কস্টটা হচ্ছে, উই ক্যান জাজ ইট। পদ্মা সেতু আমি যে অ্যানালাইসিস করতে যাই, প্রতি বছর ইনকামটা ওভাবে জাজ করতে পারবো যে আমার লস হয়ে যাচ্ছে, কারণ পদ্মা সেতু কি একটা ডেভেলপমেন্টের মার্কার, এটা ইনিশিয়েটর, সরি মার্কার তো না, ইনিশিয়েটর। যে পদ্মা সেতুর কারণে কি হচ্ছে, দক্ষিণবঙ্গে অনেক কনস্ট্রাকশন হচ্ছে, অনেক কলকারখানা তৈরি হচ্ছে, তো এই ইনকামটা আস্তে আস্তে বাড়বে। মেট্রো রেলের কিন্তু ইনকামটা বাড়ার সম্ভাবনা কম। মেট্রো রেলে কি হবে, ইনকামটা আরো কমবে, কারণ তোমার মেইনটেন্যান্সের খরচ বাড়তে থাকবে না। সো এই যদিও দুইটাই কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন, বাট ইউ অলওয়েজ নিড টু বি কেয়ারফুল অ্যাবাউট তুমি কি ধরনের কাজ করতেছো, ওকে, কোন ধরনের প্রজেক্টের কাজ করতেছো। কারণ তুমি যদি বলা হয় না 35 বছর পদ্মা সেতু টাকা উঠে আসবে,
তার মানে কি আমার প্রথম বছরে কি ইয়ে থেকে আসবে না? প্রথম বছরে আমাদের যে ইনকামটা হচ্ছে সেই ইনকামটা কিন্তু জাস্টিফাইড বা আমি ওইখানে 35 দিয়ে গুণ করলে হবে না, আমাকে প্রতি বছরের জন্য আলাদাভাবে হিসাব করতে হবে। ওকে, সো এই লাইফ সাইকেল কস্ট অ্যানালাইসিসে এই ধরনের প্রজেক্ট ওয়াইজ জাস্টিফিকেশন এটা আমাদের চিন্তা করে নিয়ে আসতে হবে। এনি আদার কোশ্চেনস? ওকে, ইফ নট তোমাদের এরপরে ক্লাস আছে সম্ভবত থার্সডে ফ্রাইডে, মঙ্গলবার আছে। সো আমরা মঙ্গলবার কুইজ নিব না, বাট কুইজ হবে এরপরে সম্ভবত ফ্রাইডে না থার্সডে বললো, রাইট? ঠিক আছে, ওকে, আই থিংক উই ক্যান ক্লোজ দ্য ক্লাস টুডে। না, এটা খুলে কোশ্চেন না থাকে এটা খুলে দিছি, ওই যে শব্দ আমাদের জুনিয়র একজন কেউ ক্লাস করতেছে। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং। Anyway, see you in the next week. Assalamu alaikum, sir.